গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে ডিসকাস করব 4th সেপ্টেম্বর 2024 এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। তোমাদের গতকাল পশ্চিমবঙ্গ জিকে ম্যারাথনের ক্লাসও হয়েছে সন্ধ্যাবেলা 7টার সময়, প্রায় 2.5 ঘন্টার ক্লাস। তো এটা যারা যারা করনি করে নিও, আমি তোমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স সেটা অ্যাড করে দিয়েছি। আদারওয়াইজ ওয়েস্ট বেঙ্গল জিকে যে প্লেলিস্ট আছে সেখানে তোমরা পেয়ে যাবে। আর কারেন্ট অ্যাফেয়ার্সও তোমাদের করিয়েছি, পশ্চিমবঙ্গ কারেন্ট অ্যাফেয়ার্স। এবং এই জিকে গুলো তোমরা আমাদের অ্যাপেতেও টেস্ট সিরিজ হিসাবে পাবে, সেখান থেকেও তোমরা প্র্যাকটিস করতে পারো। আর আজকে তোমাদের ভূগোল ম্যারাথন ক্লাস হবে 10টা 30-এ, আর সায়েন্স ম্যারাথন ক্লাস আজকে তোমাদের 7টার সময় হবে। ওকে, তো এগুলোর লিঙ্কও আমি টেলিগ্রামে শেয়ার করে দেবো, তোমরা ওটা থেকে জয়েন করে নিও সবাই। ঠিক আছে, এই ক্লাসটা গতকাল হয়েছে, এটা তোমরা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর প্লে লিস্টে পাবে। আর এটাও তোমাদের সকালবেলা গতকাল করিয়েছি, ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর প্লেলিস্ট থেকে দেখে নাও। আর এই ইবুকটা কালেক্ট করতে চাইলে আমাদের অ্যাপের ইবুক সেকশনটাতে তোমরা ভিজিট করে নেবে। ওখান থেকে গিয়ে ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সে যাবে এবং সেখানে এটা কালেক্ট করার পর নিজেদের পাসওয়ার্ড হিসেবে, মানে নিজেদের যে মোবাইল নাম্বারটা রেজিস্টার্ড মোবাইল নাম্বার, সেটাকে তোমরা ইউজ করে নেবে। দেখো, আজকের ফার্স্ট কোয়েশ্চেন আমাদের 133তম ডুরান্ড ফুটবল কাপ 2024-এর ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্ট ফুটবল ক্লাব কোন দলের কাছে পরাজিত হয়েছিল? নর্থ ইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাবের কাছে পরাজিত হয়েছিল। গুয়াহাটি ভিত্তিক নর্থ ইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাব তার প্রথম ডুরান্ড কাপ শিরোপা জিতেছে। ফাইনালে পেনাল্টি শুট আউটে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট 4-3 গোলে পরাজিত করেছে। এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্টের 133তম এডিশনের এই ফাইনালটা 31 আগস্ট 2024-এ কলকাতার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা হয়েছিল। ডুরান্ড কাপের 133তম সংস্করণ 27 জুলাই থেকে 31 আগস্ট 2024 পর্যন্ত কলকাতা, কোকরাঝাড়, জামশেদপুর এবং শিলংয়ে অনুষ্ঠিত হয়েছিল। জামশেদপুর প্রথমবারের মতো ডুরান্ড কাপের ম্যাচগুলো আয়োজন করেছিল। এছাড়া দেখো, আমরা যদি দেখি 133rd ডুরান্ড কাপ 2024 কারা কারা কি কি অ্যাওয়ার্ড পেয়েছে, তাহলে গোল্ডেন বুট, যেটা টপ গোল স্কোরারদের দেওয়া হয়, এটা পেয়েছেন নোয়া সাদাউই 6টা গোল করে, কেরালা ব্লাস্টার্স ফুটবল ক্লাবের। গোল্ডেন গ্লাভ বেস্ট গোলকিপার অ্যাওয়ার্ড পেয়েছে গুরমিত সিং, নর্থ ইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাব এর প্লেয়ার। আর বেস্ট প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট গোল্ডেন বল পেয়েছেন জিথিন এমএস, নর্থ ইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাবের প্লেয়ার। নেক্সট, ডুরান্ড কাপ সম্পর্কে ব্রিটিশ ইন্ডিয়া আর্মি দ্বারা আমরা যদি দেখি, দেখো ডুরান্ড কাপ সম্পর্কে একটু যদি দেখি, ব্রিটিশ ইন্ডিয়া আর্মি দ্বারা 1888 সালে সিমলা শুরু হওয়া ডুরান্ড কাপ ভারত আর এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট। অনেক সময় তোমাদের প্রশ্নতে জিজ্ঞাসা করা হয় যে এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট কোনটা। টুর্নামেন্টটার নামটা এসেছে ব্রিটিশ ভারতের তৎকালীন পররাষ্ট্র সচিব মার্টিমান ডুরাট থেকে। মোহনবাগান সুপার জায়ান্ট ফুটবল ক্লাব 17টা শিরোপা জিতে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল। তারপরে সুপ্রিম কোর্টের কোন প্রতিষ্ঠা বার্ষিকীতে নতুন পতাকা আর প্রতীকী উন্মোচন করা হয়েছে? 75তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নতুন পতাকা আর প্রতীক উন্মোচন করা হয়েছে। ভারতের সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার 75তম বার্ষিকীর ঐতিহাসিক অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 2 দিনের জাতীয় খেলা বিচার বিভাগীয় সম্মেলনের সমাপনী অধিবেশনে সুপ্রিম কোর্টের নতুন পতাকা আর প্রতীক উন্মোচন করে। পতাকাটিতে সংস্কৃত শ্লোকে রয়েছে ইয়ত ধর্মস্থ জয়া, যার অর্থ যেখানে ধর্ম আছে সেখানেই বিজয়। অ্যাকচুয়ালি এটা যত ধর্মস্তত জয়া, এটা অর্থ যেখানে ধর্ম আছে সেখানেই বিজয়। ঠিক আছে। সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে নিযুক্ত ব্যক্তিকে তার কার্যালয়ে প্রবেশের আগে কার কাছে শপথ বা স্বীকৃতি জানাতে এবং স্বাক্ষর নিতে হয়? এরকম প্রশ্ন তোমাদের এসএসসি পরীক্ষাতে বিগত বছরই এসেছিল। তো সেক্ষেত্রে রাষ্ট্রপতি বা তার দ্বারা নিযুক্ত ব্যক্তি, এগুলো জেনে নাও, রিলেভেন্ট কিছু কোয়েশ্চেন্স। সুপ্রিম কোর্ট বিচার বিভাগীয় পর্যালোচনা কর্তৃত্ব ব্যবহার করেছে কোন মামলায়? কেশবানন্দ ভারতী মামলায়। কাকে পত্র লিখে সুপ্রিম কোর্টের একজন বিচারক তার পদ থেকে পদত্যাগ করতে পারেন? রাষ্ট্রপতি। 1774 সালে কলকাতায় ভারতে প্রতিষ্ঠিত সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? স্যার এলিজা এমপে। ভারতের সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠিত হয়? 1950 সালের 26শে জানুয়ারি।
ভারতের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? হরিলাল জেকিশন দাস কানিয়া, ইনি ছিলেন ভারতের প্রথম প্রধান বিচারপতি। কমল নারায়ণ সিং, ইনি ছিলেন ভারতের সবচেয়ে কম বয়সের প্রধান বিচারপতি। বিচারপতি ওয়াই.ভি. চন্দ্রচূড় হলেন ভারতের সবচেয়ে দীর্ঘকালীন প্রধান বিচারপতি, যিনি 2696 দিন দায়িত্ব পালন করেছেন। ফতিমা বিবি ছিলেন সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি। ভারতের প্রধান বিচারপতি ভারতের রাষ্ট্রপতি দ্বারা সংবিধানের দ্বিতীয় দফায় অনুচ্ছেদ 124 অনুসারে নিযুক্ত হন। সুপ্রিম কোর্ট কোন ধারার অধীনে লেখ জারি করতে পারে? ধারা 32। খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো। এছাড়া ধারা 131 অনুযায়ী ধারা 131-এ সুপ্রিম কোর্টের মূল এখতিয়ার রয়েছে। ধারা 32-এ সুপ্রিম কোর্টের লেখের এখতিয়ার রয়েছে। সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ করা রাষ্ট্রপতির ক্ষমতা, এই ব্যাপারটা রয়েছে ধারা 143-এ। ধারা 226-এ হাইকোর্টের লেখ জারি করার ক্ষমতার কথা বলা হয়েছে। ভারতের সুপ্রিম কোর্টের একজন বিচারকের বয়স সীমা কত হয়? 65 বছর। ইউনাইটেড কিংডমে বিচারকদের 75 বছর বয়সে অবসর নিতে হয়। 1963 সালের অক্টোবরে হাইকোর্টের বিচারকদের প্রাথমিক অবসরের বয়স 60 বছর নির্ধারণ করা হয়েছিল, সেটা বাড়িয়ে 62 বছর করা হয়েছিল। মানে 60 বছর যেটা হয়েছিল এটা বাড়িয়ে 62 করা হয়েছিল 1963 সালের অক্টোবরে। তো বিচারপতি উদয় অমিশ ললিত হলেন ভারতের 49তম প্রধান বিচারপতি 2022-এর আগস্টে। আর ভারতের 50তম বিচারপতি আমাদের বর্তমানে যিনি রয়েছেন ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়। নেক্সট কোয়েশ্চেনে যাবার আগে সবাইকে বলে দিই, সামনেই রয়েছে মিসলেনিয়াস পরীক্ষা, তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো। এবং আমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপেও 15টা মিসলেনিয়াসের প্র্যাকটিস সেট ফুল লেন্থ উইথ সলিউশন তোমাদেরকে দেওয়া হয়েছে প্র্যাকটিসের জন্য। তোমরা চাইলে এগুলোতেও এটাতেও এনরোল করে এগুলো প্র্যাকটিস করতে পারো। তো এগুলো রয়েছে আমাদের অ্যাপের টেস্ট সিরিজ বলে যে সেকশনটা রয়েছে, সেই টেস্ট সিরিজে অ্যাপটা তোমরা ডাউনলোড করে এই টেস্ট সিরিজে গেলেই এগুলো দেখতে পারবে। এবং পশ্চিমবঙ্গ রিলেটেড যে কোয়েশ্চেনগুলো বলছিলাম ওগুলো তোমাদের এই টেস্ট সিরিজেই আছে। এছাড়া আমাদের WBPSC ক্লার্কশিপে ব্যাচে তোমরা জয়েন করতে পারো, প্রিলিমিনারি ইন্টিগ্রেটেড ব্যাচ, WBP KP যে কোনো পরীক্ষার জন্য পরিবর্তন ব্যাচ কোর্স, রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ কোর্স পুলেট, SSC ফাউন্ডেশন ব্যাচ কোর্স প্রাপ্তি। প্রত্যেকটা ব্যাচেই তোমাদের সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ ক্লাস এবং সেগুলোর MCQ, প্রিভিয়াস ইয়ার, এছাড়া চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট আর ব্যাচ ওয়াইজ ফুল লেন্থ মক টেস্ট রয়েছে। আরও ফার্দার কিছু কোয়ারিজ থাকলে তোমরা ওপরে এই 9593430522 যে নাম্বারটা আছে এই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারো। কারোর যদি কোনো ইন্ডিভিজুয়াল ব্যাচ দরকার হয়, শুধু ইংরাজি, শুধু বিজ্ঞান, শুধু অঙ্ক বা শুধু জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন অর্থাৎ ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, অর্থনীতি, সংবিধান, স্ট্র্যাটেজিক আর কম্পিউটার, এক্ষেত্রেও তোমাদের কাছে অপশন রয়েছে। তোমরা পেইড কোর্সেসে গিয়ে সমস্ত ক্লাসের ক্লাস ডেমো, PDF ডেমো এগুলো সব দেখতে পারো। নেক্সট, লুইস সুয়ারেজ সম্প্রতি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর গ্রহণের ঘোষণা করেছেন। তো ইনি কোন দক্ষিণ আমেরিকান দেশের? ইনি হচ্ছেন উরুগুয়ের। লুইস সুয়ারেজ একজন কিংবদন্তি ফুটবলার, সম্প্রতি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর গ্রহণের ঘোষণা করেছেন। ইনি উরুগুয়ে হয়ে 69 গোলের সাথে জাতীয় দলের সর্বোচ্চ গোল, উরুগুয়ের হয়ে আর কি, উরুগুয়ের হয়ে 69টা গোল করেছেন ইনি, জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতা ইনি। সুয়ারেজ তার আক্রমণাত্মক খেলার ধরনের জন্য পরিচিত এবং এল পিস্তোলেরো উপাধি অর্জনও তিনি করেছেন, দ্য গান ম্যান। তিনি বর্তমানে মেজর লিগ সকার ইন্টার মিয়ামির হয়ে ফরওয়ার্ড হিসাবে খেলেন। উরুগুয়ের হয়ে তার শেষ ম্যাচটা 2026 সালের বিশ্বকাপের জন্য দক্ষিণ আমেরিকান বাছাই পর্বের প্যারাগুয়ের বিরুদ্ধে হবে। তারপরে 2024 প্যারিস প্যারা অলিম্পিক পুরুষদের একক ব্যাডমিন্টন SL3 ক্লাস ইভেন্টে নীতিশ কুমার কোন পদক জিতেছে? নীতিশ কুমার জিতেছে হচ্ছে তোমার গোল্ড মেডেল, সোনা জিতেছে। 29 বছর এনার বয়স। 2020 টোকিও প্যারা অলিম্পিকে রূপোর পদক ইনি পেয়েছিলেন গ্রেট ব্রিটেনের ড্যানিয়েল বেটেলকে ফাইনালে এখন হারিয়ে 21, 14, 18, 21 আর 23, 21-এ সোনার পদক পেয়েছেন ইনি। ঠিক আছে। নেক্সট 2024 প্যারিস প্যারালিম্পিক নিয়ে আরো একটা প্রশ্ন, মহিলাদের একক ব্যাডমিন্টন SU5 ক্লাস ইভেন্টে মনীষা রামদাস কোন পদক পেয়েছেন? ইনি পেয়েছেন ব্রোঞ্জের পদক।
ইনি তামিলনাড়ুর একজন ভারতীয় পেশাদার ব্যাডমিন্টন প্লেয়ার। প্যারিস 2024 গ্রীষ্মকালীন প্যারালিম্পিকে ভারতের প্রতিনিধিত্ব করার যোগ্যতা অর্জন করেছিলেন এবং মহিলাদের একক SU5 ক্যাটাগরিতে ব্রোঞ্জ পদক জিতেছেন। 2024 প্যারিস প্যারালিম্পিক মহিলাদের একক ব্যাডমিন্টন SU5 ক্লাস ইভেন্টে তুলসীমতি মুরুগেসন ইনিও একটা পদক জিতেছেন। কোন পদক সেটা? সেটা হচ্ছে রূপোর পদক। তুলসীমতি মুরুগেসন ইনিও তামিলনাড়ুর একজন ব্যাডমিন্টন প্যারালিম্পিয়ান। ইনি রূপোর পদক জিতে প্রথম ভারতীয় মহিলা শাটলার হিসেবে ইতিহাস তৈরি করেছেন। 2024 প্যারিস প্যারালিম্পিক পুরুষদের ডিসকাস থ্রো F56 ইভেন্টে যোগেশ কাঠুনিয়া কোন পদক জিতেছে? যোগেশ কাঠুনিয়া জিতেছে রূপোর পদক। এই যোগেশ কাঠুনিয়া হচ্ছেন একজন ভারতীয় প্যারালিম্পিক ক্রীড়াবিদ যিনি ডিসকাস থ্রোতে বিশেষজ্ঞ। যোগেশ কাঠুনিয়া হরিয়ানা রাজ্যের প্যারালিম্পিক ক্রীড়াবিদ। 2020 গ্রীষ্মকালীন প্যারালিম্পিকে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন, যেখানে তিনি পুরুষদের ডিসকাস থ্রো F56 ইভেন্টের রূপোর পদক পেয়েছিলেন, মানে জিতেছিলেন। অর্জুন অ্যাওয়ার্ড ইনি 2020-তে পান প্যারালিম্পিক গেমস, মানে সিলভার মেডেল 2020 টোকিও ডিসকাস থ্রো F56 ক্যাটাগরিতে। আর 2024 প্যারিসে ডিসকাস থ্রো ক্যাটাগরি F56 ক্যাটাগরিতে ইনি আর কি পেয়েছিলেন সিলভার মেডেল। তারপরে সরি 2024 সালের প্যারিস অলিম্পিকে মিশ্র দল কম্পাউন্ড তীরন্দাজি ইভেন্টে শীতল দেবী এবং রাকেশ কুমার কোন পদক জিতেছে? ব্রোঞ্জ পদক জিতেছে শীতল দেবী এবং রাকেশ কুমার। শীতল দেবী আর রাকেশ কুমার ভারতীয় জুটি প্যারালিম্পিকে মিশ্র দলগত কম্পাউন্ড তীরন্দাজ প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদকটা জিতেছেন। শীতল দেবী 17 বছর বয়সে ভারতের ইতিহাসে সর্বোচ্চ কনিষ্ঠ প্যারালিম্পিক পদক বিজয়ী হয়েছেন। আর প্যারিস 2024-এ একমাত্র মহিলা হাতহীন তীরন্দাজ ছিলেন তিনি, পায়ে করে তিনি মানে তীরন্দাজি করতেন। সেন্ট্রাল ডিপোজিটরি সার্ভিসেস লিমিটেড এর MD আর CEO হিসাবে সম্প্রতি কে পুনরায় নিযুক্ত হয়েছেন? নেহাল ভোরা। সেন্ট্রাল ডিপোজিটরি সার্ভিসেস লিমিটেড ইজ অ্যান ইন্ডিয়ান সেন্ট্রাল সিকিউরিটিজ ডিপোজিটরি। এটা প্রতিষ্ঠিত হয় 1999-এ। এর হেডকোয়ার্টার মুম্বাইয়ে রয়েছে। ফেব্রুয়ারি 1999-এ এস্টাবলিশড হয়েছে, ফাউন্ডেড হয়েছিল। তারপরে সম্প্রতি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড IOCL এর চেয়ারম্যান হিসেবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেছেন কে? IOCL এর চেয়ারম্যান হিসেবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেছেন V সতীশ কুমার। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের ডিরেক্টর V সতীশ কুমার 2রা সেপ্টেম্বর 2024 পর্যন্ত কোম্পানির চেয়ারম্যান হিসেবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেছেন। এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই মিলিয়ে নাও। এপিক এর পুরো নাম অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন প্যাকেজ, আর হরিপ্রসাদ চৌরাশিয়া মাসির সাথে যুক্ত। আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি উপাধি কে দিয়েছেন? সেরিকালচার নামক শাখাটিতে কি নিয়ে আলোচনা করা হয়? শেষকালে এগুলো কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 3 সেপ্টেম্বর 2024-এর কোয়েশ্চেন আমাদের ছিল, আসনা ঘূর্ণিঝড় এর নামকরণ করেছে কোন দেশ? আসনা ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে হচ্ছে তোমার পাকিস্তান। কোন রাজ্য সরকার 1 সেপ্টেম্বর পুলিশ দিবস পালন করতে চলেছে? পশ্চিমবঙ্গ। 2024 সালে এশিয়ার নোবেল পুরস্কার নামে পরিচিত সম্মানজনক রামন ম্যাগসেসে পুরস্কারে সম্প্রতি কে সম্মানিত হয়েছেন? হাওয়াও মিয়াজাকি। 2024 প্যারিস প্যারালিম্পিক পুরুষদের হাই জাম্প T47 ইভেন্টে নিশাদ কুমার কোন পদক জিতেছেন? রূপোর পদক জিতেছেন। 2024 সালের হুরুন ইন্ডিয়া রিচ লিস্টে সবচেয়ে বেশি সংখ্যক NRI কোন দেশে তালিকাভুক্ত? মার্কিন যুক্তরাষ্ট্র। ভারত কোন দেশের সাথে সেমিকন্ডাক্টর ইকোসিস্টেমে সহযোগিতার জন্য একটি সমঝোতা স্মারক প্রকাশ করেছে? সিঙ্গাপুর। হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডের চেয়ারম্যান আর ম্যানেজিং ডিরেক্টর হিসাবে কে নিযুক্ত হয়েছেন? ডাক্তার DK সুনীল। ভারতীয় বিমান বাহিনীর নায়কদের উপর প্রথম কমিক বইটা যেটা IAF
এর ঐতিহাসিক বর্ণনা তুলে ধরে। এটা কে চালু করেছিলেন? এয়ার চিফ মার্শাল V.R. চৌধুরী। তারপরে জাতীয় পুরস্কার প্রাপ্ত বাংলা চলচ্চিত্র নির্মাতা যার মৃত্যুতে সকলেই শোকাহত হয়েছিলেন তার নাম? উৎপলেন্দু চক্রবর্তী। ভারত দ্বারা তৈরি দ্বিতীয় পারমাণবিক চালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাবমেরিনের নাম কি? INS আরিঘাট। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল হলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর কমেন্টে তোমার ফিডব্যাক অবশ্যই জানিয়ে যেও। যারা নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। আর আমাদের অ্যাপ নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল, এটা অবশ্যই ডাউনলোড করো। আর আমাদের টেলিগ্রাম চ্যানেল যেটা রয়েছে নলেজ অ্যাকাউন্ট, এটাতেও তোমরা জয়েন করে রাখো। সমস্ত ফ্রি পেড সবকটা ক্লাসের আপডেট, PDF এর আপডেট, টেস্ট সিরিজের আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।